কাজল রেখা লিখেছেন তানজিনা ইসলাম। পর্ব সংখ্যা ৫৫। বেলা বাড়তেই মাহাদি, আয়ন, রাবিব এলো। আধারের কল করে ওদেরকে ডাকতে হয়নি, ওরা নিজ দায়িত্বে চলে এসেছে। ওরা জানে আধার একা সব সামলাতে পারবে না। উপরি উপর নিজেকে খুব শক্তপোক্ত দেখালেও ভেতরে ভেতরে আধার খুব ভীত একটা মানুষ। এটা ওরা বন্ধুরা ছাড়া তো আর কেউ জানে না। তটিনী আসেনি, ও আসবে না, আধার সেটা ধারণা করেছিল। ও এখন যাবে সাবিহার কাছে, ওকে সামলাবে। মেয়েটা খুব ভালো। আমাদের আশেপাশে কিছু মানুষ থাকে না, যাদের কাছে গেলে একটা পজিটিভ ভাইব আসে, তাদের থেকে ওরা সবার কথা ভাবে। তটিনী তেমন একটা মেয়ে। তটিনী গতকালকে চাঁদনির কাছে ছিল। ওর মনে হচ্ছিল চাঁদনির ওকে দরকার। তখন ও সাবিহাকে বকেছিল। আজ ওর মনে হচ্ছে সাবিহার ওকে দরকার। মেয়েটা ভালো নেই, তাই ও চাঁদনির কাছে না এসে সাবিহার কাছে গিয়েছে। আমান কেবিনের কর্নারে রাখা কাউচের ওপর বসে আছে। মাহাদি আর রাবিব চাঁদনির ডিসচার্জ করতে গেছে কাউন্টারে। ওরা এখনও ডিসচার্জ পেপার নিয়ে আসেনি। আধার এক পলক ঘুমন্ত চাঁদনির দিকে তাকিয়ে আবার আমানের দিকে তাকালো। আমান গালে হাত দিয়ে তাকিয়ে আছে ওর দিকে। গতরাতে আধার ওদের ৩ জন বন্ধুকে একটা দায়িত্ব দিয়েছিল। রিক আর ওর ২ সহযোগীকে পুলিশ স্টেশন থেকে যে কোনো উপায়ে ছাড়িয়ে হাড়গোড় ভেঙে দেওয়া। পুরোপুরি মারা যাবে না, কিন্তু মরে আধমরা করে দিতে হবে। পারলে ৩ জনের পুরুষত্ব নষ্ট করে দিতে হবে যে কোনো উপায়ে। জেলে থাকলে ওরা আরও সেফ জোনে থাকবে। রিকের বাবার ছেলের গায়ে ফুলের টোকাও লাগতে দেবে না। রিকের শাস্তি হওয়া তো অনেক পরের বিষয়, জেলে রাখাই টাফ হবে। এসব ভেবেই আধার ওর ৩ বন্ধুকে এসব দায়িত্ব দিয়েছিল। ওরা ৩ জন আধারের কথা অনুযায়ী জেলে গেল রিককে ছাড়াতে। যে এফআইআর করেছে সেই যদি এফআইআর তুলে নেয় তাহলে তো সহজেই ওদের ছাড়ানো যেত। আধার এফআইআর করেছিল, ওদের ছাড়ানো আধারের পক্ষে সহজ ছিল সবচেয়ে। কিন্তু রিকের অবস্থা ওদের ভাবনার চেয়েও ভিন্ন ছিল। ওরা সেখানে সেফ জোনে ছিল না, উল্টো পুলিশরা পুলিশের মতোই আচরণ করেছে ওদের সাথে। রাত আলাদা করে ওসিকে কল দিয়ে বলেছিল ওদের মারতে, মামলার উপর মামলা দিয়ে রেখেছিল যাতে ওকে ছাড়ানো না যায়। যে কাজটা আধার ওদের করতে বলেছিল সে কাজটা রাত পুলিশকে দিয়েই করলো। আধার শুধু এফআইআর করেছিল, শাস্তির সব ব্যবস্থা রাতই করেছিল। এখন আমান বসে বসে ভাবছে ও এসব আধারকে বলবে কি না। সামনে বসা ছেলেটা একটা পাগল, সব কিছুতে সে ওভার রিয়েক্ট করে। এখন আমান যদি বলে এসব, আধার এটা মানতেই পারবে না। কেন রাত এসব করবে? চাঁদনি রাতের কে হয়? আমান একটা সিম্পল কথা বোঝাতে পারবে না। রাতের বাড়িতেই চাঁদনির সাথে এমন একটা ঘটনা ঘটেছে। ওরা সোশ্যাল অ্যাক্টিভিস্ট, জার্নালিস্টরা উত পেতে থাকে ওদের একটি ভুল ডিসিশনের জন্য, যাতে ফলাও করে সেটা প্রচার করতে পারে। সেখানে রাত অবশ্যই চাইবে নিজের রেপুটেশন ঠিক রাখতে, যাতে সে এটা অন্তত গলা উঁচিয়ে বলতে পারে যে মেয়েটার সাথে তার বাড়িতে দুর্ঘটনা ঘটেছিল সে মেয়েটার সেফটির জন্য সে সর্বোচ্চ করেছে। দোষীদের শাস্তি দেওয়াও সকল ব্যবস্থা করেছে সে। এখানে চাঁদনির চেয়েও বেশি রাত নিজের রেপুটেশনের কথা ভেবেছে। এসব আমান কখনোই বুঝাতে পারবে না আধারকে। আধার নিজে যা বুঝে সেটাই। আমানের ভাবনা বোঝার ওর প্রয়োজন নেই। রিক আর ওর চেলাপেলারা কোথায়? আধারের প্রশ্নে আমান ভাবনা থেকে বেরিয়ে এলো। জেলে। কাহিনী কি? তোদের না একটা কাজ দিয়েছিলাম আমি? পুলিশ স্টেশনে গিয়ে ওইসব কি বলেছিলি? যে কাজটা আমাদের দিয়েছি সেটা পুলিশেরা অলরেডি করে ফেলেছে। ওকে ছাড়ানো এখন ইজি না, অনেক ধারায় মামলা পড়েছে ওর উপর। এসব তো বলেছিস কালকে, কিন্তু এসব করেছে কে? রিকের বাবা যথেষ্ট পাওয়ারফুল, এসব তো তার ছেলের সাথে করা ইজি না। আমাদের এমপি মহোদয় মানে সাবিহার বড় ভাই নিজ তাগিদে সব কিছু করলো। এখন ওসি তো এত হ্যাডাম নেই, তাই না? এমপির কথা এর উপর যাবে? আধার নিষ্প্রাণ দৃষ্টিতে তাকিয়ে থাকলো আমানের দিকে।
আমান মনে মনে প্রস্তুতি নিল আধারকে সব নিজের পয়েন্ট অফ ভিউ দিয়ে ব্যাখ্যা করার জন্য। কিন্তু আধার কোনো কিছু বলল না, দীর্ঘশ্বাস ফেলে বলল, ভালো হলো, খুব উপকার করলো আমার সে, ধন্যবাদও দিলাম না। আমান অবাক দৃষ্টিতে তাকালো, কিছু বলতে যাবে তার আগেই মাহাদি আর রাবিব ডিস্টার্স ব্যাপার নিয়ে ঢুকলো। চাঁদনি তখনও ঘুমাচ্ছিল, ওকে ঘুম থেকে তুলল না আধার। ওভাবেই ঘুমন্ত অবস্থায় পাজা খুলে তুলে নিল ওকে। ক্যানুলা লাগানো হাতটা আলতো করে বুকের সঙ্গে চেপে ধরল। এই যে ছোট হাতটার শিরা উপশিরা দিয়ে যতবার রক্ত চলাচল করে ততবার আধারের হৃদয়ের ধুকপুকানি দ্রুত হয়। আধার বিড়বিড় করে বলল, আমায় মায়ে জড়ানো যায়, নিয়ন্ত্রণে আনা যায় না। রাতের এহসান বাড়িতে ফিরতে ফিরতে বেলা 12টা বাজল। পুলিশ স্টেশন থেকে ওকে একটু কাজে যেতে হয়েছিল। এখন ওর সাবিহার সাথে বোঝাপড়া আছে। ও কাল রাতে সাবিহাকে কিচ্ছু বলেনি, কিন্তু ও না বললে ছেড়ে দেবে না। ওর কাছে প্রমাণ নেই সাবিহার বিরুদ্ধে। আবরার প্রমাণ ছাড়া কিছু না করলেও ও জানে সাবিহার কাছে সাবিহা ওর কাছে অস্বীকার যাবে না। সাবিহা ওকে মিথ্যা বলে না। কিন্তু সিঁড়ি বেয়ে দোতলায় যাওয়ার পর ও দেখল সাবিহার রুমের সামনে জটলা বেঁধে আছে। সবাই উদ্বিগ্ন হয়ে সাবিহার কক্ষের বাইরে দরজার বাড়ি দিচ্ছে। রাত তটিনীকেও দেখল দরজার বাইরে। বারান্দার বিশৃঙ্খল অবস্থা। কবিতা এহসান দরজায় বাড়ি দিয়ে চেঁচিয়ে ডাকছেন সাবিহাকে। রাত কপালে কয়েক ভাঁজ ফেলে তাকালো। দাঁড়িয়ে থাকা সার্ভেন্টের মধ্যে একজনকে ডাকলো। রাতকে ঘটনার আদ্যোপান্ত জানালো সে। সাবিহা গত রাত থেকে রুমবন্দি হয়ে আছে। মেয়েটা শেষ রাতের দিকে কক্ষে ঢুকে খিল দিয়েছিল, সে খিল এখনও খুলেনি। রাত গম্ভীর দৃষ্টিতে এগিয়ে গেল দরজার দিকে। ওকে দেখে কবিতা এহসান দরজার কাছ থেকে সরে গেলেন। রাতকে উনি সহ্য করতে পারেন না, এটা যেমন সত্যি তেমন সত্যি হচ্ছে উনি সকাল থেকে অদৃষ্টে রাতকে খুঁজে চলেছেন। সাবিহা সহি সালামত থাকলে একমাত্র রাতের গলা শুনেই বের হবে, এটা ওনার জানা কথা। ওনার ছেলে মেয়ে দুটোই রাতের জন্য পাগল। নিজের বাপের প্রতিও এতটা সম্মান নেই যতটা রাতের প্রতি আছে। সাদিক এহসান বাড়িতে নেই, রেহান অদূরে দেয়ালের সাথে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। ওর মুখটা করুণ। এ বাড়িতে নাটক দেখতে দেখতে ক্লান্ত ও। প্রতিটা সদস্য কি করে দুদিন পর পর এসব শুরু করে ও বুঝতে পারে না। ও যে কবে রাতের সঙ্গে চট্টগ্রাম চলে যেতে পারবে। রাত এক পলক ওর দিকে তাকালো, আবার দৃষ্টি ফিরিয়ে শক্ত হাতে দরজার দুটো বাড়ি বসালো। শক্ত গলায় ডাকলো, সাবিহা। ভেতর থেকে কোনো উত্তর এলো না। রাত আবার ডাকলো, সাবিহা দরজা খোল। আমি জানি তোর কিচ্ছু হয়নি, আমি জানি তুই আমার কথা শুনছিস যখন কথা অমান্য করবি না। দরজা ভেঙে ঢুকতে হলে বেশি খারাপ হবে। শেষবার বলছি, দরজা খোল। রাত আরেকবার ডাকতে গেল, কিন্তু ডাকার আগেই দরজা খুলে দিল সাবিহা। সাবিহা বেরিয়ে এলো কক্ষ থেকে। ওর চুলগুলো এলোমেলো, বেবি হেয়ারগুলো এসে পড়েছে মুখের উপর। চোখ দুটো ফুলে গেছে কাঁদতে কাঁদতে। সব কিছু মিলিয়ে বিধ্বস্ত অবস্থা ওর। রাতের কপালে ভাঁজ পড়ল। এখনও তো ও সাবিহাকে শক্ত করে কিছুই বলেনি, তাহলে মেয়েটা এমন অবস্থা করেছে কেন নিজের? সাবিহার গায়ে এখনও পার্টির পোশাক, মুখে এখনও হালকা মেকআপ, যদিও বেশিরভাগ সাজগোজ চোখের জলে ধুয়ে গেছে। তবুও রাত স্বাভাবিক গলায় বলল, সবাই যাও এখান থেকে, আমি একা কথা বলবো ওর সাথে। কবিতা এহসান বললেন, কি হয়েছে ওর, এভাবে কাঁদছে কেন? কে কি বলেছে আমার মেয়েকে? রাত ওনার দিকে না তাকিয়ে বিমূঢ় স্বরে বলল, আমি কথা বলছি ওর সাথে, আপনি এখান থেকে যান। ও কাল রাতে কিছু খায়নি আবরার। ওকে দেখে মনে হচ্ছে ও এখন খাওয়ার অবস্থায় আছে। রেহান এগিয়ে এসে কবিতা হাসানকে নিয়ে গেল। সার্ভেন্টরাও চলে গেল ধীরে ধীরে। কিছু সময়ের মধ্যেই বারান্দা খালি হয়ে গেল। তটিনী গেল না, ও এভাবে দাঁড়িয়ে থাকলো। ওর সাবিহার সাথে কথা বলা দরকার। ও এটাই আশা করেছিল। আধার ওকে কিছু তো বলেছে, কিন্তু কি এমন বলেছে যে মেয়েটা এমন বিধ্বস্ত অবস্থা? রাত এক পলক তটিনীর দিকে তাকালো, কিন্তু যেতে বলল না। সাবিহা ধীর পায়ে কক্ষে গিয়ে মেঝের উপর জায়গা করে বসল। রাত কক্ষে ঢুকে অবাক হলো না, কিন্তু তটিনী চমকালো। কক্ষের অবস্থা বেহাল করে ছেড়েছে সাবিহা। কক্ষের একটা কাচও আস্ত নেই, ভেঙে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে আছে ফ্লোরে।
পর্দা, বেডশিট সহ বিভিন্ন জিনিস মাটিতে পড়ে গড়াগড়ি খাচ্ছে। বালিশের তুলোগুলো উঠছে কক্ষে। দেখেই বোঝা যাচ্ছে হাতের কাছে যা পেয়েছে তাই ছুঁড়ে মেরেছে ফ্লোরে। একের পর এক জিনিস ভেঙে ক্ষান্ত হয়ে তারপর কান্নাকাটি শুরু করেছে। কিন্তু হয়েছেটা কি মেয়েটার? এমন করছে কেন ও? রাত প্রথমে প্রশ্ন ছুড়ল, কাঁদছিলি কেন এভাবে? উত্তর দে, কি সমস্যা হয়েছে? ক্ষতি তো চাঁদনির হয়েছে, তুই এভাবে কেন কান্নাকাটি করছিস? শুধু শুধু নিজের অবস্থা কেন খারাপ করে ফেলছিস? সাবিহা এবার ভেজা চোখ তুলে তাকালো, নাক টেনে বলল, আমি কিছু করিনি ভাইয়া, বিশ্বাস করো, করিনি আমি কিছু। কোনো প্রমাণ ছাড়াই সবাই আমাকে ব্লেম করে যাচ্ছে। আমার অপরাধটা কি বলো তো? আমি তো তোমাদের সাথেই ছিলাম। রিক আমার বন্ধু ছিল বলে ওর দোষের ভাগিদার হয়ে যেতে হবে আমাকে? এটা কেমন বিচার? সবাই ব্লেম করছে, তুই কান্নাকাটি করে অবস্থা খারাপ করে ফেলবি? এতটা সেন্সিটিভ তো তুই না। কি হয়েছে বলবি? খোলাসা করে বল, হয়েছেটা কি? রাত খুব শান্ত স্বরে বলল। সাবিহা ভঙ্গুর গলায় বলল, নিজের মানুষগুলি যখন বিপক্ষে চলে যায় তখন সহ্য হয় না রে ভাইয়া। আমার নিজের মানুষগুলোই আমাকে বুঝছে না। সত্য মিথ্যা যাচাই না করে অপরাধী বানাচ্ছে। অন্ধকার তো বন্ধুত্বই ভেঙে দিল। তটিনী আঁতকে উঠল। আধার বন্ধুত্ব ভেঙে দিয়েছে মানে? ছেলেটা কি জানে না ওদের বন্ধুত্ব সাবিহার জন্য কতটা গুরুত্বপূর্ণ? মেয়েটা কিসের এত বড় শাস্তি পাবে যেখানে ওর দোষের কোনো প্রমাণই নেই? তটিনীর মন মানছে না, সাবিহা এমন করতে পারে না। অন্তত ও সাবিহাকে যতটুকু জানে তাতে সাবিহার এসব ভাবনায় আসার কথা না। সাবিহা ওর পিচ্চিকালের বন্ধু, একসাথে বড় হয়েছে ওরা। তটিনীর বিশ্বাস সাবিহা এসব করেনি। তাহলে কেন আধার সাবিহাকে এত বড় শাস্তি দেবে? মেয়েটা ওদের বন্ধুত্বটাকে কতটা ভালোবাসে সেটা অন্তত ভাবতে পারতো আধার। সাবিহার কথা না হয় নাই ভাবলো। মেয়েটার পাগলামি এখন ও কিভাবে সামলাবে? ভালো করেছে, আমি আধার থেকে ওটাই এক্সপেকটেশন রেখেছিলাম। যদিও আমি ওকে চিনি না, কিন্তু আমার মনে হয়েছিল ও চাঁদনির দিকে তাকিয়ে এটাই করবে। তোর বন্ধুত্বের চেয়েও ওর ওয়াইফের সেফটি ওর কাছে বেশি গুরুত্বপূর্ণ হওয়া উচিত। যেসব বন্ধুত্বের সান্নিধ্যে নিজের মানুষের ক্ষতি হয় সেসব বন্ধুদের ত্যাগ করাই উচিত। রাত এবারও খুব শান্ত গলায় বলল। সাবিহা অসহায় দৃষ্টিতে তাকালো ওর দিকে। ওর নিজের ভাইও ওর সাথে পাষাণের মতো আচরণ করছে বাইরের একটা মেয়ের জন্য। ও তবুও নিজের সামলে ভেজা গলায় বলল, তুমিও আমাকে বিশ্বাস করছো না ভাইয়া? তুমি আমাকে ছোটবেলা থেকেই দেখছো না? তোমার মনে হয় তোমার বোন এমন করতে পারে? আবেগে পড়ে মানুষ অনেক কিছুই করতে পারে। আমি জানি না তুই কতটা জেদি। নিজের প্রিয় জিনিসগুলোকে পাওয়ার জন্য তুই কতটা ডেসপারেট হয়ে যাস সেটা আমার থেকে ভালো কে জানে। আমি ডেসপারেট হই কিন্তু আরেকজনের ক্ষতি করি না। আর তুমি আমাকে অনেকবার বুঝিয়েছো আধারকে ভুলে যেতে। আমি চেষ্টা করছি। আমি তোমার কথা রাখবো না তা কি করে হয়? তুই সত্যিই এখানে জড়িয়ে নেই বনু? না সত্যি, আধার আমাকে বিশ্বাস করলো না। রাত গভীর দৃষ্টিতে তাকিয়ে বলল, আমাকে ছুঁয়ে বল তুই এই ঘটনার কোনোভাবে জড়িত নয়। কসম করে বল তুই এ ব্যাপারে কিচ্ছু জানতিস না। সাবিহা টলমলে দৃষ্টিতে তাকিয়ে থাকলো রাতের দিকে। অনেকক্ষণ চুপচাপ থেকে বসে থাকলো সে। ঢোক গিলে রাতের হাত ধরে বলল, কসম করে বলছি এখানে আমার কোনো ধরনের ইনভলভমেন্ট নেই। আমি কিচ্ছু জানতাম না। রাত বুকে আগলে নিল ওকে, মাথায় হাত বুলিয়ে বলল, শান্ত হ, আমি বিশ্বাস করলাম তুই কিছু করিসনি। এই বিশ্বাসের ভিত্তিতে আমার কথা রাখ সাবু। আমি তোর জন্য একটা ছেলেকে ঠিক করেছি। তাকে আমি এভাবে তোকে আমি এভাবে ছেড়ে দিতে পারছি না। তুই আমাকে নিজের কেমন ভাইয়া ভাবিস আমি সেটা জানি না। এটাও জানি না তোর জীবনে ডিসিশন নেওয়ার অধিকার আমাকে দিয়েছিস কি না। কিন্তু আমি তোকে নিজের বোন ভাবি। আমাদের মধ্যে কখনো সৎ শব্দটা আসেনি। সেই ভাই হওয়ার অধিকার থেকে চাচ্ছি। আমি তোকে বিয়ে দেব, নয়তো তুই আরও পাগলামি করবি ফিউচারে। তোর বিয়ে আমার ঠিক করা পাত্রের সাথে হবে। আর তুই ভেবে নিবি আধার নামে কেউ তোর জীবনে ছিলই না।
রাত সাবিহার উত্তর জানতে চাইল না। সাবিহা অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। রাত উঠে দাঁড়ালো। তরিনী দরজার কাছে গিয়ে দাঁড়িয়েছিল। রাতের তাকানো দেখে মাথা নিচু করে ফেলল। রাত বেরিয়ে যেতে নেবে, তরিনী তার আগে এসে সাবিহার কাছে বিছানায় বসলো। ও কিছু একটা বলছিল সাবিহাকে। রাত শুনতে পেল না সেসব, কারণ ও ততক্ষণে দরজা পেরিয়ে বেরিয়ে এসেছে। রাত পিছু ফিরে বিষাদ হাসল। বলল, তুই আমাকে ছুঁয়ে মিথ্যা বললি রে সাবিহা। তুই মনে করিস না আমি তোকে শাস্তি দিলাম না? তোর শাস্তির আওয়াজ হবে না, দেখাও যাবে না। এই বিয়েটা তোর সবচেয়ে বড় শাস্তি হবে। তোর ভালো করেই না হয় তোকে শাস্তি দিলাম আমি। আধার বেলকানির রেলিংয়ে সাথে হাত ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। একটু আগেই গোসল সেরে বেরিয়েছে ও। চুপচাপ তাকিয়ে আছে আকাশের দিকে। রাত 8টা বাজবে হয়তো। চাঁদ উঠেছে আজ। দোতি ছড়াচ্ছে চারদিকে। একটু আগেই বৃষ্টি থেমেছে। সতেজ ঠান্ডা হাওয়া বাতাস বইছে। প্রিয়মের গা ছুঁয়ে দিচ্ছে তা। চুলগুলো কপালের উপর লেপ্টে আছে ওর। বাইরে শান্ত দেখালেও ভেতরে ভেতরে চিন্তার শেষ নেই আধারের। চাঁদনির কষ্ট শান্তি দিচ্ছে না ওকে। একসময় ও নিজেও অনেক কষ্ট দিয়েছে মেয়েটাকে। কিন্তু ওর সমস্যা হচ্ছে, ও হাজার কষ্ট দিয়ে জর্জরিত করে ফেললেও অন্য কাউকে কষ্ট দিতে দেবে সেটা মানাতে পারে না। আধারের এসব ভাবনার মাঝেই কেউ একজন পেছন থেকে দুহাতে জড়িয়ে ধরল ওকে। আধার হকচকিয়ে গেল। আবার কে বুঝতে পেরে শান্ত হয়ে গেল নিমেষেই। ওদের হাসপাতাল থেকে ফিরতে ফিরতে বেলা 12টা বেজে গিয়েছিল। চাঁদনিকে আধার ঘুমন্ত অবস্থায় এনেছিল। ওর ঘুম ভেঙেছিল দুপুরে। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়ার পর ও বিকেলের দিকে ঘুমিয়েছিল আবার। উঠেছে এখন। মেয়েটা খালি ঘুমাচ্ছে একটু পরপর। মেডিসিনের প্রভাব এখনও কাটেনি। তার উপর চাঁদনি এমনিতেই উইক। চাঁদনি ওর মাথা আধারের পিঠে ঠেকিয়ে শক্ত করে জড়িয়ে ধরেছিল ওকে। আধার ওর হাতটা ধরে সামনে আনলো। চাঁদনির মুখে ঘুম ঘুম ভাব। আধার উদাস হয়ে ওর কাঁধে মাথা রাখলো। বলল, ঠিক আছিস তুই জান? আমার কি হবে? ইজ এভরিথিং ওকে? কিছু নিয়ে আপসেট ফিল করছিস? না তো। আধার ডাকলো ওকে আবার। চাঁদ। ভয় কেটেছে? তুমি আমার সাথে থাকলে আমার আর কোনো ভয় থাকবে না। সত্যি এত বিশ্বাস করিস আমাকে? আমি তো বিশ্বাসের যোগ্য না। আমি তোর পাশে থেকেও তোকে প্রোটেক্ট করতে পারলাম না। কত বড় বিপদের হাত থেকে বেঁচেছিস। খুব খারাপ লাগছে জানিস। এখনও এসব ভাবছো কেন? তুমি বাঁচিয়ে নিলে তো আমাকে আধার ভাই। তোর জন্য আমি কিছুই করতে পারলাম না রে চাঁদ। যারা তোর সাথে এমন করলো, যারা তোকে এতটা ট্রমায় ফেলে দিয়েছে, তাদের ভয়ঙ্কর শাস্তি দিতে পারলাম না। আধারের কণ্ঠে অপরাধবোধ। চাঁদনি অবুঝ দৃষ্টিতে তাকালো। আধার হাত দিয়ে টেনে কাছে আনলো ওকে। বুকের সাথে লাগিয়ে মাথার উপর ঠোঁট ছোঁয়ালো। চাঁদনির পায়ের ব্যথা কিছুটা কমেছে, তবুও খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে ও। চাঁদনি ওর পায়ের দিকে তাকিয়ে বলল, আধার ওর পায়ের দিকে তাকিয়ে বলল, হেঁটে এলি কেন? আমাকে ডাকলেই তো হতো। আমি তোমাকে না দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। রুমের লাইটটাও অফ, তাই না ডেকে খুঁজতে খুঁজতে চলে এসেছি। ও, তোর তো আবার ভূতের ভয়। কিছু খাবি? খিদে পেয়েছে? না, সারাদিন শুয়ে বসে থাকি, খিদে পায় না তো। পায় না কেন? সেই দুপুরে খেয়েছিস, কিছু বানিয়ে দেই? না, রুমে আয়। আধার চাঁদনিকে ধরে ধরে রুমে নিয়ে গেল। চাঁদনি বিছানার উপর বসলো। আধার কক্ষের লাইটটা জ্বালিয়ে তাকালো ওর দিকে। চাঁদনির থুতনিতে কেটে গেছে, দাঁতের দাগ বসে আছে সেখানে, রক্ত জমাট বেঁধে আছে। আধারের গা জ্বলে যায় এসব চোখে পড়লে। ও দেখতে চায় না এসব। সর্বোচ্চ চেষ্টা করছে অ্যাভয়েড করতে, কিন্তু পারে না। চোখে পড়লে আরও খুঁটিয়ে দেখে। চাঁদনির অবস্থা ওদের চেয়েও নিজের উপর বেশি রাগ ওঠে। আধারের হাত বাড়িয়ে সন্দর্পণে আঁকড়ে ধরল চাঁদনির থুতনি। চাঁদনি কিছু বলার আগে শক্ত করে চুমু খেল থুতনিতে। আধার সবসময় চাঁদনির থুতনিতে চুমু খায়, আর সেখানেই ক্ষত বসিয়েছে ওরা। এটা যে আধারের জন্য কত বড় পেইন ও বোঝাতে পারবে না। আধার চাঁদনির সাথে ঘেঁষে বসল।
চাঁদনি এক পলক আধারের দিকে তাকিয়ে আবার মাথা নিচু করে ফেলল। এই মুহূর্তে আধারের চোখের ভাষা বুঝতে চাঁদনির কষ্ট হয় না। ও নরম দৃষ্টিতে তাকিয়ে আছে। এমনিতে আধার এসব চাঁদনির দিকে এভাবে তাকায় না। এভাবে তাকালে চাঁদনি এলোমেলো হয়ে যায়। চাঁদনি এ সময়টাতে খুব সেন্সিটিভ হয়ে পড়ে। ও বুঝতে পারে না ওর ভালো লাগা বা খারাপ লাগা। ও শুধু বুঝে ওর অন্যরকম লাগে, সবসময়ের মতো স্বাভাবিক থাকতে পারে না। চাঁদনি সিক্ত দৃষ্টিতে তাকালো। কোটরে থই থই অশ্রু জমল ওর নিমিষেই। নিঃশব্দে শ্বাস ফেলে হাসলো আধার। দুহাত বাড়িয়ে গাল দুটো মুছে দিল। নিজের বুকের সঙ্গে শক্ত করে চেপে ধরল চাঁদনিকে। ছুটতে চাইল না চাঁদনি, সবসময় তো ছুটতে চায়। আজ না হয় এভাবে বুকের সঙ্গে লেপ্টে থাকলো। আধার যে বেঁধে রাখলো ওকে নিজের সাথে। হার মেনে যায় চাঁদনি, সবসময় হেরে যায় ও মানুষটার কাছে। চাঁদনি গুটিয়ে থাকে ওর বুকে। আধার তাকালো। ঘুমের ফলে চাঁদনির চুলগুলো এলোমেলো হয়ে পড়ে আছে মুখের ওপর। ইস, কি মায়াবী লাগছে মেয়েটাকে। আধারের বুক কাঁপে, দৃষ্টি হয় এলোমেলো, নিঃশ্বাস ভারী হয়ে আসে। ওর ভেজা চোখ দুটো মুছিয়ে দিল আধার। নরম কণ্ঠে বলল, কাঁদিস না। চাঁদনির গলায় দাগগুলো চোখ যায় বারংবার ওর। আধারের খারাপ লাগে। খারাপ লাগাটুকু নিঃশেষ করে ফেলতে চাঁদনির গলায় মুখ গুজল আধার। কাঁধের উপর বিক্ষিপ্ত চঞ্চল শ্বাস ফেলল। গভীর গলায় বলল, চুপ, কাঁদতে মানা করেছি। গোসল করে এসেছ তুমি মাত্র। নিভু গলায় বলল চাঁদনি। আধার ওভাবে মাথা না তুলে বলল, তো আরেকবার গোসল করব। এমনিতে আজকে অসহ্য রকমের গরম, 3 বার গোসল করেছি, 4 বার না হয় করলাম, সেটা কোনো ব্যাপার না। আধার মুখ তুলে তাকালো চাঁদনির দিকে। ওর মুখটা লাল হয়ে গেছে। সিক্ত চোখ দুটা বড্ড টানছে ওকে। চাঁদনির কপালের উপর ঠোঁট ছোঁয়ালো আধার। জিহ্বার উষ্ণ স্পর্শে ভিজিয়ে ফেললো ওর কপাল। চাঁদনি নাক কুঁচকে ফেললো। এই বিষয়টা কেমন জানি লাগে ওর, আশ্চর্য। এমনি চুমু খাওয়া যায় না, এভাবে লালা লাগিয়ে খাওয়ার মানে কি? চাঁদনি স্বাভাবিক হওয়ার চেষ্টা করে, কিন্তু ওর অনীহাটুকু আধারের দৃষ্টি এড়ায় না। আকস্মিক গলা চেপে ধরার মতো চাঁদনির গলায় হাত রাখল আধার। চাঁদনির গলায় অসহনীয় চাপ দিয়ে দৃঢ়স্বরে বলল, আমার ছোঁয়া ভালো লাগে না তোর? চাঁদনি নাক কুঁচকে রইল। আধার ওর গালে চুমু খেয়ে বলল, কপালে ঠোঁট ছোঁয়ালাম, তাতে এই অবস্থা? ঠোঁট ছুলে কি করবি জান? চাঁদনি লজ্জা পেল, মিনমিন করে বলল, সরি, আমার অ্যাকচুয়ালি। আর বলতে দিল না চাঁদনি। ওর আগেই ওর ঠোঁটগুলো আঁকড়ে ধরল আধার। চাঁদনি সামলে উঠতে পারল না। আধার নিজের ঠোঁটের ধারা পিষে ফেললে ওর ঠোঁট। ভালোবাসছে কম, শাস্তি দিচ্ছে বেশি। ব্যথার চোটে ভালো লাগার অনুভূতিটা অনুভব করতে পারছে না চাঁদনি। চোখের কর্নিশ বেয়ে অশ্রু গড়াচ্ছে ওর। ইচ্ছে করে এমন করছে ছেলেটা। ও এমনই করে, ভালোবাসে না শাস্তি দেয় চাঁদনি বুঝতে পারে না। কিন্তু এখন তো ও শাস্তি পাওয়ার মতো কিছু করেনি, তাহলে কেন শাস্তি দিচ্ছে আধার? কিন্তু চাঁদনি তো জানে আধারের ভালোবাসাটাই ওর জন্য শাস্তি। আধার ভালোবাসে কম, অধিকার অটায় বেশি। আধার থমকালো, অথচ এক চুমুতে কাহিল হয়ে পড়ল চাঁদনি। আধার ওর ঘাড়ের থুতনির দাগগুলো ঠোঁট ছোঁয়ালো গভীরভাবে। শুষে নিতে চাইল ওর সকল দুঃখ, অসহায়ত্ব। নিশ্চিহ্ন করে দিতে চাইল ওকে পুরানোর দাগগুলো। বুকের সঙ্গে জড়িয়ে নিতে চাইল ওকে। গভীরভাবে চুলের ঘ্রাণ নিয়ে নেশালো কণ্ঠে বলল, সে দ্যাট ইউ লাভ মি। চাঁদনির উত্তর কী দিবে, নিঃশ্বাস নিতেই জানপ্রাণ কাহিল হয়ে যাচ্ছে ওর। মধ্যরাত। চাঁদনি গভীর ঘুমে। ওর দুর্বল দেহ আধারের বুকের সঙ্গে লেপ্টে আছে, অথচ আধারের চোখে ঘুম নেই। ও মনোযোগী দৃষ্টিতে পলকহীন চাঁদনির দিকে তাকিয়ে আছে। বাম হাত বালিশের উপর মাথার নিচে রেখে আধশোয়া হয়ে আছে। ডান হাতে হাতে চাঁদনির চুল টেনে দিচ্ছে। ওর মেজাজ এখনো বিগড়ে আছে। দাগগুলো শান্তি দিচ্ছে না ওকে। পুলিশ ওই রিককে যতই মারুক, যতই যন্ত্রণা দিক, আধার শান্তি পাচ্ছে না। মনে হচ্ছে দাগগুলো আর নখগুলো নিজে হাতুড়ি দিয়ে ভাঙা নেওয়া পর্যন্ত ওর কলিজা শান্ত হবে না। চাঁদনির নরম হাতটা ওর গালের সাথে লাগিয়ে রাখলো।
চাঁদনি চোখের পাতা টেনে টেনে খুলল। আধার আরেকটু ঘনিষ্ঠতা বাড়লো ওর সাথে। চাঁদনি ঘুমো ঘুমো কণ্ঠে বলল, ঘুমাওনি আধার ভাই? না, ঘুম আসছে না। তুই কেন উঠে গেছিস? জানি না, ঘুম ভেঙে গেল। লাইটের জন্য? লাইট বন্ধ করে দিই? তোর একটু ভালোভাবে ঘুমানো দরকার। না, থাকুক, ভয় লাগবে। কেমন খচ্চর তুই! পুরো সময় তুই আমারে লাইট বন্ধ করতে দিলি না। এত ভয় কিসের? আমি আছি তো চাঁদ। আমি থাকতে কিসের ভয়? চাঁদনির মলিন মুখে দিকে তাকালো আধার। কণ্ঠ খাদা নামিয়ে বলল, ঠিক আছিস? হুম। মুখে হ্যাঁ বললেও চাঁদনির চোখে পানি চিকচিক করছে। ওর মুখের অবস্থাও ভালো না। অমাবস্যা নেমেছে আদলে। আধার অপরাধী কণ্ঠে বলল, সরি রে। কেন? কাঁদছিস যে? কাঁদালাম তোকে তাই? কই কাঁদছি? দেখছি না আমি? বেশি খারাপ লাগছে? না, ঠিক আছে। অশান্তি লাগবে বল। অশান্তি লাগলে বল। ঠিক লাগছে না আমার তোকে। অশান্তি লাগলে কি করবা? তোর অশান্তি আরও বাড়ায় দিব। তোর শান্তি সহ্য হয় না আমার। বাঁকা হাসল আধার। আবার চাঁদনির ঘাড়ে আঙুল ছুঁয়ে বলল, এই দাগগুলো কবে যাবে? কি সমস্যা করছে এই দাগগুলো? কতবার বলছো এই কথা? চোখে খুব লাগছে যে দাগগুলো। নেওয়া যাচ্ছে না। এই দাগগুলোর জন্যই শুধু শুধু তোকে কাঁদতে হলো। জেদ করে করলে এসব। জেদের বশে করলে। এত জেদ তোমার আধার ভাই? এত? আধার মলিন হাসল। নিজের সাথে আরেকটু জড়িয়ে নিল চাঁদনিকে। চাঁদনির হাত রাখলো আধারের বুকে। মুখ গুজে বিড়বিড় করে বলল, জেদ না, ভালোবাসা। কোনটা? ভালোবাসা। মিথ্যা কেন বলছো? জেদ করে করলে তো সব। ভালোবাসাটা দেখলি না? কষ্ট দেওয়াটা তো দেখলাম শুধু। আর জেদটা? ভালোবাসাটা তো টেরই পেলাম না। আরেকবার দেখায় ভালোবাসা। এবার মনোযোগ দিয়ে দেখবি কেমন? আধার গাল বাঁকিয়ে হেসে তাকালো চাঁদনির দিকে। চাঁদনি অসম্ভব দৃষ্টিতে তাকিয়ে আছে। আধার শব্দ করে হাসল। ওকে আরেকটু জ্বালাতে বলল, না থাক, ছোট মানুষ তুই, বেশি ভালোবাসা নিতে পারবি না। এমনিতেই অসুস্থ লাগছে তোকে। মজা নাও, তাই না? না তো, সিরিয়াসলি বলছি। আমার বিষাক্ত ভালোবাসা খুব ভারী ভারী। পরে তোর ওপর সহ্য করতে কষ্ট হয় তোর। এর চেয়ে ভালো না আমি রয়ে সয়ে থাকি, নিজেকে নিয়ন্ত্রণ করি। আফটার অল তোর কষ্ট তো আমারই।